এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দিয়েছে মস্কো। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সবাই অত্যাধিক আবেগের মধ্যে রয়েছে। একই সঙ্গে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনায় সহযোগিতার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প লেখেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বরাবরই খুব ভালো সম্পর্ক, কিন্তু তার একটা কিছু হয়েছে, তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। এ সময় তিনি মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেন। ট্রাম্পের মন্তব্যে ক্রেমলিন কতটা উদ্বিগ্ন এমন প্রশ্নে দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র অবশ্যই অনেক প্রচেষ্টা চালিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। আলোচনার প্রক্রিয়া শুরুতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্পের প্রতি রাশিয়া সত্যিকার অর্থে কৃতজ্ঞ। পেসকভ আরো বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে সবার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। শান্তি প্রক্রিয়ায় জড়িত সবার অত্যাধিক আবেগ ও আবেগময় প্রতিক্রিয়ার সঙ্গে এর সংযোগ রয়েছে। সব প্রতিক্রিয়ার রাশিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে, তবে দেশের নিরাপত্তার স্বার্থে যেসব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন পুতিন সেগুলোই নিচ্ছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক সময়ে সেই হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট কমান্ডার ইউরি দশকিন রুশ বার্তা সংস্থা আরবিসিকে বলেন, গত 20 মে ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক প্রদেশ সফরে গিয়েছিলেন পুতিন। গত কয়েক মাস ধরে কুরস্কে ব্যাপক সংঘাত চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে। আরবিসিকে কমান্ডার দশকিন বলেন, সফর শেষ করে একদিন রাজধানী মস্কোতে ফিরে আসছিলেন পুতিন। সেই সময় তাকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট প্রতিটি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস তাদের দুটি সাম্প্রতিক অপারেশনের বিস্তারিত প্রকাশ করেছে সোমবার। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় গত শনিবার ওই অপারেশন দুটি চালানো হয়েছিল দখলদার সেনাদের ওপর। আল কাসাম জানিয়েছে, বেইত লাহিয়ার আসলান এলাকায় তাদের যোদ্ধারা প্রথমে দুটি ইসরায়েলি ট্যাঙ্কারের ওপর হামলা চালায়। হামলায় যোদ্ধারা আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্কার রকেট ব্যবহার করেছে। এছাড়া একই এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেওয়া একদল সেনার ওপর অ্যান্টি পার্সোনাল শেল ব্যবহার করে হামলা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী ওই দিন বিগত 48 ঘন্টায় 200-এর বেশি বিমান হামলার কথা জানায়। তাদের দাবি অনুযায়ী প্রতিরোধ যোদ্ধারা তাদের অস্ত্রের ডিপো ও টানেল লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তবে এই দাবির পরপরই হামাসের বড় দুটি আঘাত প্রমাণ করে বেইত লাহিয়া এলাকায় এখনো প্রতিরোধ যোদ্ধাদের শক্ত অবস্থান রয়েছে, যে কারণে তারা দখলদার বাহিনীর ওপর হামলার সামর্থ্য দেখাতে পারছেন। এছাড়া দক্ষিণ গাজায় একটি ভবনকে হামাসের অস্ত্রের গুদাম আখ্যা দিয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে, সোমবারও গাজা উপত্যকা থেকে পার্শ্ববর্তী অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্তত দুটি রকেট গাজা এনভেলপ এলাকার ভেতরে পড়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গত সপ্তাহে গাজা থেকে অন্তত 8 দফার রকেট ছোড়া হয়েছে ইসরায়েলি ইহুদি বসতি লক্ষ্য করে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরোনথের এক খবরে বলা হয়েছে, হামাস নতুন করে কয়েকশো রকেট তৈরি করতে সমর্থ হয়েছে বলে স্বীকার করেছেন একজন সেনা কর্মকর্তা। এর মধ্যে কয়েক ডজন রকেট আছে যেগুলো ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছাতে সক্ষম। আরেক ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ধারণা করছে গাজা উপত্যকায় এখনো হামাসের অন্তত 40,000 যোদ্ধা অক্ষত রয়েছেন। এছাড়া গাজা জুড়ে তাদের বিশাল টানেল নেটওয়ার্কও অনেকাংশে অক্ষত রয়েছে। গাজা সিটি, খান ইউনিস ও মধ্য গাজার উদ্বাস্তু শিবিরগুলোর আশেপাশে রয়েছে এসব টানেল নেটওয়ার্ক। দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে হামাস রাজি হয়েছে বলে জানিয়েছিলেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি সোমবার বলেছিলেন, হামাস ইসরায়েলের মধ্যে 70 দিনের যুদ্ধবিরতি হবে। এ সময়ের মধ্যে হামাস 10 জীবিত ও কিছু মৃত পণবন্দীকে মুক্তি দেবে। এই খবর প্রকাশ হবার পর গাজায় যুদ্ধবিরতি হবার সম্ভাবনা তৈরি হয়। তবে
তথ্যটি নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, হামাস তাদের প্রস্তাবে রাজি হয়নি। ফিলিস্তিনি কর্মকর্তা মার্কিন প্রস্তাবে হামাসের রাজি হবার যে তথ্য জানিয়েছেন সেটি সঠিক নয়। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, হামাস এখনো তার দেওয়া প্রস্তাবে রাজি হয়নি। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করতে গত কয়েক মাস ধরে কাজ করছেন ট্রাম্পের এই দূত, তবে তিনি এখনো আলোর মুখ দেখেননি। যদিও সোমবার খবর ছড়ায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি আরো বলেছেন, এই মুহূর্তে স্টিভ উইটকফ বলছেন, টেবিলে যুদ্ধবিরতির একটি প্রস্তাব আছে যেটি হামাস যেন গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী এখন যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো চুক্তি হলে হামাস মোট জীবিত পণবন্দির অর্ধেক ও মোট মৃত পণবন্দির অর্ধেককে মুক্তি দেবে। আর এমন যুদ্ধবিরতি হলে স্থায়ী যুদ্ধবিরতির দুয়ার খুলবে। কয়েক সপ্তাহ আগে হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। ওই আলোচনার পর হামাস এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। এরপরই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার একটি আভাস পাওয়া গেছে। তবে গাজায় যুদ্ধবিরতি হবার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে আছেন যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হুমকি দিয়েছেন, ইসরায়েল পুরো গাজা দখল করবে এবং কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার ঘোষণা দিয়েছেন কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেন গাভির। তিনি বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে। জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদের নামাজ ও অন্যান্য ইবাদত করার অনুমতি রয়েছে। 1967 সালে আরব যুদ্ধের পর ইসরায়েল জেরুজালেম ও আল আকসা মসজিদ দখল করে। এর আগে জেরুজালেমের এই পবিত্র মসজিদটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। জেরুজালেম ইসরায়েল দখল করলেও জর্ডানের ওয়াকফ বোর্ডই মসজিদটি পরিচালনা করছিল। এতে করে জেরুজালেম ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে কোনো ইহুদি প্রার্থনা করতে পারত না, জানিয়ে স্থিতাবস্থা বা চুক্তি রয়েছে। এই চুক্তি 1967 সাল থেকে এখন পর্যন্ত কার্যকর আছে। সোমবার কথিত জেরুজালেম দিবস উপলক্ষে ব্যাপক পুলিশ উপস্থিতির মধ্যে আল আকসায় জড়ো হতে থাকে ইহুদিরা। এ সময় সেখানে যান ইতামার বেন গাভির। ইহুদিরা আল আকসা মসজিদকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে। দখলদারদের এই মন্ত্রী সেখানে গিয়ে বলেন, টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারা সম্ভব হয়েছে। আমরা ঈশ্বরকে এজন্য ধন্যবাদ জানাই। এই দখলদার আরো বলেন, আমরা এখানে জিম্মিদের এবং গাজায় আমাদের জয়ের জন্য প্রার্থনা করতে এসেছি। উগ্রবাদী বেন গাভিরের রাজনৈতিক দলের নেতা ও ইসরায়েলি পার্লামেন্টের সদস্য জাভি সুক্কত এদিন আল আকসায় গিয়েছিলেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ইসরায়েলের একটি পতাকা নিয়ে হাঁটছেন। ওই সময় এই দখলদারকে বলতে শোনা যায়, টেম্পল মাউন্ট এখন আমাদের হাতে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর আল আকসায় বেন গাভিরের তাণ্ডব চালানো নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে বেন গাভিরের প্রতি এর আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিরক্তি প্রকাশ করেছিল। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীও তার কর্মকাণ্ড নিয়ে সতর্কতা দিয়েছিল। তারা বলেছিল, আল আকসা মসজিদ নিয়ে বেন গাভির এমন করতে থাকলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। গাজা উপত্যকার মোট কৃষি জমির 5%-ও কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের নতুন ভূস্থানিক জরিপে এমন তথ্য উঠে আসে। FAO জানায়, গাজায় চলমান ইসরায়েলি হামলায় কৃষি অবকাঠামোর ধ্বংস স্থানীয় খাদ্য উৎপাদনের সক্ষমতাকে আরো খারাপ করে তুলছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যৌথ জরিপে দেখা গেছে, গাজার মোট কৃষি জমির 8%-এর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 77.8% জমিতে এখন কৃষকদের প্রবেশ সম্ভব নয়। বর্তমানে মাত্র 688 হেক্টর কৃষি জমি চাষের ব্যবহারযোগ্য। এই ধ্বংসযোগ্য গাজার গ্রিন হাউস ও পানির উৎসগুলোতেও বিস্তৃত হয়েছে। 71.2% গ্রিন হাউস এবং 82.8% কৃষিকাজে ব্যবহৃত কূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। FAOর উপমহাপরিচালক বেথ বেচডল বলেন, যেখানে একসময় হাজার হাজার মানুষের জন্য খাদ্য, আয় এবং স্থিতিশীলতা ছিল, এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কৃষি জমি, গ্রিন হাউস এবং কূপ ধ্বংস হওয়ায় স্থানীয় খাদ্য উৎপাদন কার্যত বন্ধ হয়ে গেছে। এটি পুনর্গঠন করতে হলে ব্যাপক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রয়োজন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার বলেছেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির অধিকারকে পূর্ণ সমর্থন করে ইসলামাবাদ। তিনি আশ্বাস দেন, ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে একযোগে কাজ করবে। ইরান সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব দিক উঠে এসেছে। তিনি বলেন, উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে। শাহবাজ বলেন, ভারতের সঙ্গে সংকটপূর্ণ পরিস্থিতি থেকে পাকিস্তান আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী প্রচেষ্টার মাধ্যমে এবং জনগণের দৃঢ় সমর্থনে উত্তীর্ণ হয়েছে। আমরা শান্তি চাই এবং আলোচনা টেবিলের মাধ্যমে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চাই। কাশ্মীর সহ সব বিবাদপূর্ণ বিষয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে সমাধান হওয়া উচিত, যেটা ভারতের লোকসভাও স্বীকার করেছিল যখন জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যদি ভারত আন্তরিক হয় তবে পানি বন্টন, বাণিজ্য ও সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত। তিনি আবারও বলেন, যদি ভারত আগ্রাসন চালানো অব্যাহত রাখতে চায় তবে পাকিস্তানও তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করবে। কয়েকটি দেশে ধারাবাহিক সফরের অংশ হিসেবে সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছান শাহবাজ শরীফ। এই সফরে তার সঙ্গে আছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা। প্রেসিডেন্ট ছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির সাথেও বৈঠক করেছেন শাহবাজ শরীফ। ভারতের কেরালা রাজ্যে ডুবে গেছে তেল এবং কন্টেইনারবাহী বিশাল এক জাহাজ। 640টি কন্টেইনার নিয়ে জাহাজটি রোববার সকালে কোচি উপকূলে তলিয়ে যায়। 6 শতাধিক কন্টেইনার ছাড়া জাহাজটিতে ছিল বিপুল পরিমাণ জ্বালানি তেল। জাহাজ ডুবির ফলে আরব সাগরে ছড়িয়ে পড়েছে বিপজ্জনক তেল। জাহাজ ডুবির পর সাগরে ভেসে গেছে শত শত কন্টেইনার। বিধ্বস্ত কিছু কন্টেইনার ভেসে এসেছে উপকূলে। কন্টেইনারে থাকা বিভিন্ন পণ্যদ্রব্য ছড়িয়ে পড়েছে সাগরে। জাহাজ ডুবির ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে কেরালা রাজ্যে। ভারতের কেরালা রাজ্য পর্যটন এবং নানা ধরনের জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত। জাহাজ ডুবির ঘটনায় এই দুই এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। জাহাজটি সাগরে তলিয়ে যাওয়ার আগে নিরাপদে উদ্ধার করা হয়েছে 25 জন নাবিককে। উপকূলীয় সমস্ত অধিবাসী এবং জেলেদের নির্দেশ দেওয়া হয়েছে জাহাজ থেকে ভেসে আসা কোনো পণ্য এবং হ্যাজার্ডাস কন্টেইনার স্পর্শ না করার জন্য, কারণ অনেক কন্টেইনারে রয়েছে কেমিক্যাল সহ বিপজ্জনক পদার্থ। তাছাড়া জাহাজের ট্যাঙ্কে ছিল 85 টন ডিজেল এবং 367 টন ফার্নেস অয়েল। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কোচি উপকূল থেকে 38 নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজে পানি প্রবেশ শুরু হয়। এরপর উপকূলের দিকে আসার পথে রোববার সকালে সাগরে তলিয়ে যায় জাহাজটি। ভারতের একজন মুসলিম শিক্ষক নিহতের পর তাকে বড় মাপের একজন সন্ত্রাসী হিসেবে লেবেল লাগিয়েছে ভারতের গণমাধ্যম। সোমবার এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি অনলাইন। এতে বলা হয়েছে, 7 মে ভারত পাকিস্তান যুদ্ধে পুঞ্চ এলাকায় নিহত হন মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি। ইকবাল সেখানকার জিয়াউল উলম নামে একটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করতেন, কিন্তু নিহতের পর তার মুখে দাড়ি, ধর্মীয় পোশাক থাকায় ভারতীয় গণমাধ্যম তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। এরপর বিপর্যয় নেমে আসে নিহত ইকবালের পরিবারে। নিহত ইকবালের ভাই ফারুক আহমেদ বিবিসিকে বলেন, আমার ভাই নিহতের পর তাকে সন্ত্রাসী আখ্যায়িত করার ঘটনা ছিল কাটা ঘায়ে লবণ লাগানোর মতো ঘটনা। আমরা বংশ পরম্পরায় এখানে বাস করছি, কিন্তু ভারতীয় গণমাধ্যম আমাদেরকে সন্ত্রাসী পরিবার বানিয়ে দিল। নামকরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখাতে লাগলো আমার ভাই ছিল একজন পাকিস্তান প্রশিক্ষিত সন্ত্রাসী। আবার ঠিক জানা নেই কে তাদেরকে বলল আমার ভাই সন্ত্রাসী ছিল, আর এই বিষয়ে তাদের কাছে কি প্রমাণ আছে তাও আমার জানা নেই। কেবলমাত্র মাদ্রাসা শিক্ষক এবং তার মুখে দাড়ি থাকার কারণে সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে তাকে সন্ত্রাসী হিসেবে প্রচার করতে লাগলো তারা। ফারুক আহমেদ বলেন, আমার ভাই 7 মে সকালে মাদ্রাসায় চলে যায়। এরপর আমরা তার লাশ ফেরত পাই। আমরা তার দাফন শেষ করেছি এমন সময় আমাদের পরিচিত একজন আমাদেরকে নাম করা একটি চ্যানেলের একটি খবর দেখায়। সেই খবরে বলা হয় ভারতীয় আর্মি একজন সন্ত্রাসীকে হত্যা করেছে, আর সেই সন্ত্রাসী হলো আমার ভাই ইকবাল। তারা আমার ভাই ইকবালের ছবিও প্রচার করেছে।
এরপর জি নিউজ, এবিপি নিউজ 18 সহ আরো বিভিন্ন চ্যানেলে দেখানো হতে থাকে একই খবর, আর আমরা একের পর এক ফোন পেতে থাকি আমাদের পরিচিত লোকজনের কাছ থেকে। এসব চ্যানেল বলতে থাকে আমার ভাই পাকিস্তানে বাস করত, সেখানে সে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জন্য, সে বিরাট বড় সন্ত্রাসী, অথচ আমরা বংশ পরম্পরা এখানে বাস করে আসছে। এলাকার সব লোকজন আমাদেরকে চেনে জানে, আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ না করে, কোনো ধরনের খোঁজ খবর ও অনুসন্ধান না করে এভাবে মিথ্যা খবর প্রচার করে আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে জীবনকে বিষিয়ে তুলল এসব চ্যানেল। পরের দিন 8 মে পুঞ্চ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিহত ইকবাল কোনো সন্ত্রাসী ছিলেন না, সে স্থানীয় মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক ছিলেন, সন্ত্রাসীদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। ভারত পাকিস্তান উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে সে নিহত হয়েছে। যারা তার বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারুক আহমেদ বলেন, কিন্তু পুলিশের এই বিবৃতির আগে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে গেছে গণমাধ্যমের মিথ্যা খবর। কেবলমাত্র নিউজ 18 ছাড়া অন্য যারা মিথ্যা খবর প্রচার করেছিল তারা কেউ পুলিশের এই বিবৃতি প্রকাশ করেনি এবং তারা মিথ্যা খবর প্রচারের জন্য কোনো ধরনের অনুশোচনাও করেনি। গাজায় নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস, তবে ট্রাম্প প্রশাসনের দেওয়া এই যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সিএনএন এর খবরে বলা হয়েছে, ইসরায়েল হোয়াইট হাউসের যুদ্ধবিরতি প্রস্তাব কেবল প্রত্যাখ্যানই করেনি, বরং গাজায় আরো ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে এবার তারা সমস্ত দক্ষিণ গাজা থেকেও ফিলিস্তিনিদের অন্যত্র চলে যাবার নির্দেশ জারি করেছে। এর আগে তারা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় যাবার নির্দেশ দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে বলেন, তাদের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রয়েছে অর্ধেক জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে স্বল্পমেয়াদী একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়া হবে। হামাস এতে রাজি হয়েছে এবং ইসরায়েলও রাজি হবে, কিন্তু ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, হামাসের সাথে কোনো যুদ্ধবিরতি নয়, তাদের লক্ষ্য হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। গাজায় হামাস বলতে কোনো কিছুর অস্তিত্ব রাখা হবে না, সে লক্ষ্যে তারা গাজায় আরো বড় পরিসরে হামলা চালিয়ে যাবে। হামাসকে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেওয়ার আগ পর্যন্ত তারা এই যুদ্ধ বন্ধ করবে না। কেবল তাই নয়, ভবিষ্যতে গাজা থাকবে তাদের নিয়ন্ত্রণে, যাতে সেখানে আর কখনোই হামাস সংগঠিত হতে না পারে। ইসরায়েল আর্মি বলেছে, আগামী 2 মাসের মধ্যে গাজার 75% এলাকায় তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যে ইসরায়েল গাজার 77% এলাকা নিয়ন্ত্রণ করছে। নতুন করে 75% এলাকার নিয়ন্ত্রণ নেবার মানে সেখানে কোনো ফিলিস্তিনি রাখবে না তারা। উইটকফের পক্ষ থেকে কতজন জিম্মি মুক্তি এবং কতদিনের মধ্যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রস্তাবে 10 জন জিম্মি মুক্তির বিনিময়ে 70 দিন যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। তবে উইটকফ এই তথ্য সত্য নয় বলে দাবি করেছেন। সিএনএন এর খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় স্টিভ উইটকফ কাতারে সরাসরি বৈঠক করেছেন হামাস নেতাদের সাথে। এদিকে সোমবার হাজার হাজার উগ্র জায়নবাদী ইসরায়েলিরা মিছিল নিয়ে প্রবেশ করে জেরুজালেম কম্পাউন্ডে। জেরুজালেম কম্পাউন্ডগামী এই মিছিলের নেতৃত্ব দেন ইসরায়েলের উগ্রপন্থী নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। জেরুজালেম কম্পাউন্ডে অবস্থিত ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের কাছে এক সমাবেশে বেন গাভির বলেন, আমাদের শত্রুরা কেবলমাত্র মাথায় একটি করে গুলির প্রত্যাশা করতে পারে। জেরুজালেমগামী বিক্ষোভ থেকে সোমবার আরবদের ধ্বংস কামনা করে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। আরবরা সন্ত্রাসী, আরবদের মৃত্যু হোক, আমরা আরবদের পুড়িয়ে দেব, আরবদের গ্রাম আমরা জ্বালিয়ে দেব, এই ধরনের আরো অনেক স্লোগান দেওয়া হয় বিক্ষোভ থেকে। বিক্ষোভ মিছিল থেকে হামলা চালানো হয় ফিলিস্তিনিদের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে। ফিলিস্তিন ঘিরে 1967 সালে 6 দিনের যুদ্ধে মিশর ও সিরিয়ার বিরুদ্ধে জয়লাভ করে ইসরায়েল। সে উপলক্ষে প্রতি বছর 26 মে জেরুজালেম ডে পালন করে থাকে জায়নবাদী উগ্র ইসরায়েলিরা। 3 দফা দাবি নিয়ে আমরা কর্মসূচি পালন করছি। সারা বাংলাদেশে একসাথে হচ্ছে আমাদের ঐক্য পরিষদের সহকারী শিক্ষক সমিতি ঐক্য পরিষদের ডাকে আমরা 3 দফা দাবি নিয়ে আমরা জেলা পর্যায়ে আমরা যারা আছি সবাই পালন করছি কর্মবিরতি। তবে কর্মরত শিক্ষার্থীদের কথা চিন্তা করেও আমরা তাদের যাতে কোনো সমস্যা না হয় সুশৃঙ্খল ভাবে আমরা প্রত্যেকে যার যার নিজ বিদ্যালয়ে আমরা কর্মবিরতি পালন করছি। আসলে শিক্ষকদের কাজ হচ্ছে আমরা পড়াশোনা করাবো, ক্লাসে থাকবো, এটাই আমাদের
মূল কাজ বা আমাদের মূল কারণ। কিন্তু আসলে আমরা যখন আমাদের শিক্ষকদের পেটে ক্ষুধা থাকে বা আমাদের যে সম্মানের জায়গায় যখন আমরা আটকে যাই, তখন আসলে আমাদের করার কিছু থাকে না। তো আমার বিশ্বাস যে আমাদের কর্তৃপক্ষ আমাদের এই দিকগুলো নজরে আনবেন এবং আমাদেরকে অবশ্যই আমাদের এই দাবিগুলো মেনে নেবেন এবং আমাদেরকে অচিরে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমরাও চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে বঞ্চিত না হোক এবং আমরা অতি দ্রুত আমাদের ক্লাস ফিরে যেতে চাচ্ছি। পর্যন্ত আমাদের এই দাবিগুলো না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। আশা করি উপরের মহল বিষয়টা বুঝবে, আমাদের দাবিগুলো যৌক্তিক, ওনারা আশা করি আমাদেরকে সম্মানের চোখেই দেখবে। আমরা চাই না বাচ্চারা দীর্ঘদিন তাদের পড়াশোনা থেকে দূরে থাকুক, আমরা চাই বাচ্চারা যেন ক্লাসরুমে ফেরত যায়, আমরাও যেন ক্লাসরুমে যাই। আমরা আসলে এই কর্মবিরতি করতে চাই না, কিন্তু আমাদের দাবিগুলো যদি ওনারা মেনে নেন তাহলে আমরা যথাশীঘ্রই কর্মস্থলে ফিরে যাব, আমাদের পাঠদানে ফিরে যাব। আমরা দীর্ঘদিন ধরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো পেশ করে আসছি, কিন্তু তারা আসলে অতটা আমলে নিচ্ছে না। আমাদের এর জন্য আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই আমরা ক্লাসে শিক্ষাদান করি, পাঠদান করি, শিক্ষার্থীরাও যাতে উপকৃত হয়। আমাদের সরকারের কাছে আমাদের মূল দাবি হচ্ছে 11তম গ্রেড, তারপরে শতভাগ পদোন্নতি, তারপরে হচ্ছে যা উচ্চতর গ্রেড দেওয়ার জন্য। আমরা যেই বেতনে চাকরি করি, আমরা 15টা স্কুলে আসি, 4:30 পর্যন্ত আমরা স্কুলে থাকি। আমরা যেই পরিমাণে কষ্ট করি সেই পরিমাণে আমরা পারিশ্রমিক পাই না। মূলত দেখা যায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষকেরাই পরিশ্রম করে, কিন্তু তাদেরকে তাদের যোগ্যতা এবং কর্মদক্ষতা অনুযায়ী তাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। তাদেরকে সেরকমের সমপরিমাণে তাদেরকে বেতনও তাদেরকে দেওয়া হচ্ছে না। তা আমরা মনে করি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদের বিষয়টাও বিবেচনায় নেবেন। আমরা যেহেতু এই যে সন্তান তুল্য আমাদের শিক্ষার্থীদের, মানে ওদের পড়াশোনার ব্যাপারটা আমাদের মাথায় আছে, ওরা যাতে স্কুলে আসছে কিছু যাতে নিয়ে যেতে পারে, এই জন্য আমরা ক্লাসটাও কন্টিনিউ করে যাচ্ছি। পাশাপাশি কিন্তু আমাদের কর্মভিতরে এখানেও আমাদের সমর্থন রয়েছে। আমার মনে হয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন আমাদের জন্য যেটা মঙ্গল, আমাদের শিক্ষার্থীদের জন্য যেটাভাবে মঙ্গল, সেটা আর কি তারা বিবেচনা করবেন। আমাদের স্কুলে কিছুদিন আগে একটা রমজান উপলক্ষে বন্ধ গেছে, দীর্ঘদিন তারা পড়ালেখার পিছায়া পড়ছে। এই জন্য আমরা এখন কর্মবিরতি করছি না, যাতে বাচ্চারা নিয়মিত রেগুলার ক্লাস করে তাদের শ্রেণী যে পাঠ্য কর্মসূচি আছে এগুলো যে তারা কমপ্লিট করতে পারে। কারণ আমাদের সামনে আরেকটা পরীক্ষা আছে, ওদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। ওই পরীক্ষার জন্য তারা যাতে প্রিপারেশন নিতে পারে, এই জন্য আমরা কর্মবিরতি করছি না, আমরা নিয়মিত আগের মতোই ক্লাস চালিয়ে যাচ্ছি। বাচ্চারা স্কুলে আসতেছে, বাচ্চাদেরকে তো আর আমরা না বলতে পারি না যে তোমাদের স্কুল বন্ধ। সেই হিসাবে বাচ্চারা এসে যদি ক্লাসে না যাওয়া হয় তাহলে দেখা যায় যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বাচ্চারা মারামারি করে। বাচ্চাদেরকে সামলানোর জন্যই মূলত আমাদের মাঝে মাঝে ক্লাসরুমে যাওয়া লাগে, বাচ্চাদেরকে চুপচাপ করে রাখার জন্য। আমাদের শিক্ষকদের যে দাবি তার সঙ্গে আমি সহমত পোষণ করছি, কিন্তু আমাদের স্কুলে শিক্ষার্থীদের ক্ষতি হয়, এই ধরনের ক্ষতি হবে এই কারণে আমরা কর্মবিরতি পালন করছি। তবে আমরা সব সহকারী শিক্ষকরা চাচ্ছি যেন আমাদের 11তম গ্রেড ন্যূনতম আমাদেরকে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষকরা তাদের মর্যাদা চায়, তাদের গ্রেডেশন চায়, তাদের বেতন বৃদ্ধি চায়, কিন্তু কর্মবিরতি তথা কচি কাঁচা এই ছোট সোনামণিদের পড়ালেখা থেকে বঞ্চিত রেখে নয়। এই জন্য আমার সরকারি শিক্ষকরা কখনো আমার কাছে প্রকাশই করেনি স্যার কর্মবিরতিতে যাবো, অথবা তাদের ডিজাইনমেন্টও এরকম আমি দেখিনি, কিন্তু তারা চায় তাদের বেতনের আপগ্রেডেশন হোক, তাদের মর্যাদা বাড়ুক। কারণ যদি এই জবটাকে অ্যাট্রাকটিভ না করা যায় তাহলে এখানে ভালো টিচার আসবে না এবং ভালো ফিডব্যাক আসবে না, এটা সবাই জানে। এই জন্য আমাদের বেতন বেশি হোক, আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার 10ম গ্রেড পাক, এটা আমরা চাই, কিন্তু কর্মবিরতি করে বাচ্চাদের লেখাপড়া থেকে বঞ্চিত করে নয়। কেন কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের বিদ্যালয়ে এই পূর্ণ কর্মবিরতি পালন করছি। আমাদের প্রধান দাবি 3টি। প্রথমটি, আমাদের সরকারি শিক্ষকদের এন্ট্রি পদ 11তম গ্রেডে দিতে হবে। দ্বিতীয়টি, আমাদের সরকারি শিক্ষকদের শতভাগ প্রমোশন চালু করতে হবে। এবং তৃতীয়টি, আমাদের যে উচ্চতর গ্রেডের 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেডের যে ঝামেলা এবং বৈষম্য আছে সেটি দূর করতে হবে। এবং অনতিবিলম্বে আমাদের এই দাবিগুলি যদি কর্তৃপক্ষ মহোদয় সদর দৃষ্টিকোণ থেকে দেখেন এবং পূরণ হয়, তাহলে আমরা যথাশীঘ্রই আমরা বিদ্যালয়ে ক্লাসে ফিরে যাব এবং কোমলমতি শিক্ষার্থীদের যতটুকু ক্ষতি হয়েছে এটি পুষিয়ে নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমরা এটি পুষিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। মেইনলি যে 3টা দাবি সেগুলোর প্রতি আমাদের সমর্থন
হচ্ছে, কিন্তু আমরা শিক্ষার্থীদের ক্ষতি করে আমাদের দাবি আদায়ের জন্য আমরা একমত না, যার কারণে আমরা আমাদের কর্মদিবস চালু করে রাখছি। কর্মবিরতি শিক্ষকরা পালন করছে, কিন্তু আমরা নারায়ণগঞ্জ সদরে এই স্কুলে কর্মবিরতি পালন করছি না, কারণ এবার পাঠ্যপুস্তক পেতে একটু দেরি হয়েছিল, যার কারণে ছাত্ররা একটু পিছিয়ে আছে। এই সময়টুকু আমরা কাভার দেওয়ার জন্য দেখা যাচ্ছে এখনো ক্লাস চালিয়ে নিয়ে যাচ্ছি কর্মবিরতিতে। আর একটা ব্যাপার হলো, ওদের সামনে একটা বৃত্তি পরীক্ষা আছে, এই বৃত্তি পরীক্ষা যাতে ওরা ভালোভাবে দিতে পারে সেই জন্য আমরা কর্মবিরতিতে পালন করছি না। আর সামনে দেখা যাচ্ছে ঈদুল আজহার বন্ধ, সেখানে একটা লম্বা গ্যাপ আছে, এই গ্যাপে ছাত্রছাত্রীদের তো স্কুল বন্ধ থাকবে। আর ছাত্রছাত্রীদের ক্ষতির কথা চিন্তা ভাবনা করে আমরা এখনো ক্লাস চলমান রয়েছে। তবে আমাদের শিক্ষকদের যে 3 দফা আছে, আমরা সেই 3 দফা সাথে সম্পূর্ণ একমত। এখানে পুলিশ লাইনে পড়ে, এখানে ভালো ক্লাস চলতেছে, বাচ্চারা লেখাপড়া ভালোই হচ্ছে। রংপুরে কোথাও কোনো সরকারি স্কুলে কর্মবিরতি চলছে না, বাচ্চারা ক্লাস করছে, আমাদের বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ। না, এখানের অবস্থা তো ভালোই। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, পড়াশোনা ভালো, ক্লাসও নিয়মিত হয়। আমরা টেলিভিশন বা টিভিতে দেখি অন্যান্য জায়গায় ক্লাস হচ্ছে না, কিন্তু আমাদের এই বিদ্যালয়ে অনেক ভালোভাবে ক্লাস হচ্ছে। মানে এই বিদ্যালয়ের নিয়মকানুন আমরা অনেক ভালোভাবে, মানে ক্লাসটা অনেক ভালোভাবে নেয় ম্যামরা। স্নেহদি আমাদের ক্লাস করাচ্ছেন এবং অনেক ইম্পর্টেন্ট ক্লাস এখানে হয়। আর ক্লাস করে আমরা অনেক খুশি, মানে অনেক আনন্দ পাই, আর এবং ম্যামরা আমাদের অনেক আনন্দ দেয়। কর্মবিরতি মানে পালন বলতে আমি সমর্থন করি যে সরকারি শিক্ষকরা, যেহেতু আমরা প্রধান শিক্ষকরা 10ম গ্রেড অলরেডি, মানে একটা রায়ে আমরা 10ম গ্রেড পেয়েছি এবং আমরা ইনশাল্লাহ 10ম গ্রেড আমরা আমাদের জিও জারি হচ্ছে। তো আমরাও চাই আমাদের পরের গ্রেডটা সরকারি শিক্ষকরা পান, আমার বাচ্চারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমার টিচাররা, আমি বলছি অন্তত পক্ষে মানে পঠন, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই পঠনগুলা বাচ্চারা যেন এগুলো থেকে না হয়, বাচ্চারা যেন এগুলো পড়তে পারে, আমার টিচাররা ক্লাস নিচ্ছে। যেহেতু আমি একটা জব করি, জবের আমাদের কিছু চাহিদা থাকে, কিছু প্রয়োজন থাকে, আমাদের কিছু চাওয়া থাকে, সেজন্যই আমরা কর্মবিরতি করে থাকি। হ্যাঁ, সেখানে আমি এই ক্ষেত্রে বলতে পারি, হ্যাঁ আমি সাপোর্ট করি, সমর্থন করি, কিন্তু এই সমর্থন করতে গিয়ে যাতে আমার এই শিশু বাচ্চারা, আমার শিক্ষার্থীরা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা রিডিং পড়ার উপর জোর দিয়েছি। মানে যদিও আমরা মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ক্লাস নেই সেভাবে হয়তো আমরা নিচ্ছি না, কিন্তু পড়ার উপর, লেখার উপর আমরা গুরুত্ব দিচ্ছি যাতে আমাদের শিশু বাচ্চারা ক্ষতিগ্রস্ত না হয়। ক্লাস চলমান রেখেছি, বাচ্চাদের কথা চিন্তা করে, বাচ্চাদের বিভিন্ন রকম দুর্ঘটনা, বাচ্চাদের ক্ষতি আমরা চাচ্ছি না, কারণ আমাদের একটা বার্ষিক পাঠ পরিকল্পনা থাকে, সেই অনুযায়ী আমাদের পাঠগুলো এগিয়ে নিতে হয়। আমরা সেই চিন্তা করেই সেটাও ধরে রেখেছি, যার কারণে আমরা শ্রেণীকক্ষের শ্রেণী কার্যক্রম চলমান রেখেছি। তবে আমরা আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা বাচ্চাদের কোনো ক্ষতি করছি না, কারণ আমাদের হচ্ছে এটা গঙ্গাচড়া রোড, আমাদের কোনো মাঠ নেই। আমরা যদি ক্লাস না নিই তাহলে আমাদের বাচ্চারা বাইরে বের হয়ে যাবে, একটা যদি দুর্ঘটনা ঘটে যায় তখন আমাদেরই এই লাইবিলিটিসটা নিতে হবে। তো এইসব চিন্তা করে আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি, আর ক্লাস না নিলে খুব হইচই করে, 9টা থেকে 4টা পর্যন্ত থাকা যাবে না। আর বাচ্চাদের জন্যই তো আমরা চাকরি করি, ওদের তো আসলে ক্ষতি করা যাবে না। অবশ্যই কর্মবিরতির সাথে একত্রতা ঘোষণা করছি, কারণ এটা আমাদের ন্যায্য দাবি, এটার বিপক্ষে কিন্তু আমরা নই। আবার বাচ্চারাও রেগুলার স্কুলে আসে, বাচ্চাদেরও তো ক্ষতি করা যায় না। ভাইকে পাঠিয়েছেন, আপনি স্বয়ং আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনার মন্ত্রণালয় এই প্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে গ্রেপ্তারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদেরকে জানান। আমরা এখনই সব গোল করে আমরা উঠে চলে যাব, আপনাদের ডিস্টার্ব করবো না। 144 জন মানতে আমরা আসি নাই, আমরা এসেছি প্যাসিবাদের দোষর মুক্ত করতে। আপনারা যদি শুনে থাকেন দয়া করে এখানে এসে আমাদেরকে আপডেট দেন, আমরা আপডেট নিয়ে এখান থেকে আমরা চলে যাব। একই সাথে এই আমলাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেজন্য যিনি আমাদের উপদেষ্টার দায়িত্বে আছেন তিনিও আসবেন, এসে আমাদেরকে বলবেন যে কবে নাগাদ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন। তখন আমরা সবকিছু গুটিয়ে এখান থেকে আমরা চলে যাব। মাইক তো দূরের কথা, আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকতে আসি নাই। কালকে রাত থেকে আমরা নির্ঘুম, এখন পর্যন্ত চোখে আমাদের ঘুম লেগে
আছে, ঘুমাইতে পারি নাই। আমরা রৌদ্র, কি পরিমাণ রৌদ্র আপনারা দেখতে পাচ্ছেন, এই রৌদ্রের মধ্যে আমরা বসে আছি। কেন বসে আছি? না খেয়ে আমরা বসে আছি। আপনারা আসেন, এসে আমাদের আশ্বস্ত করেন, কারণ আমরা ভয়ে আছি ফ্যাসিবাদ ফিরে আসলে এই বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, এটা আমরা হতে দিব না। এই জন্য আমরা আপনাদেরকে বিরক্ত করতেছি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনাদের চেয়ে আমাদের বেশি কষ্ট হচ্ছে। আপনারা আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে কবের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা নিচ্ছেন, তারপরেই আমরা অবস্থান কর্মসূচি শেষ করে আমরা চলে যাব। এর বাইরে যদি আপনারা অনুরোধ করেন তাহলে আমরা ভাববো যে আপনারা চান না যে ফ্যাসিবাদ মুক্ত সচিবালয় প্রতিষ্ঠিত হোক। আমরা কিন্তু এটা মেনে নিতে পারবো না। আপনারা এই অনুরোধটা করলে আমাদের খুব কষ্ট লাগবে। আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা বিপ্লবোত্তর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা আমাদের ভাই, আপনারা এমন অনুরোধ করবেন না যে অনুরোধ রাখতে আমাদের বুক ফেটে যাবে। আপনারা দয়া করে আমাদের আপডেট দেন, আপনারা জাস্ট আমরা যে দাবি নিয়ে আসছি সেই বিষয়ে একটা আপডেট দেন, কি ব্যবস্থা নিচ্ছেন আমাদেরকে জানান। আমরা ওটা জেনে আমরা আশ্বস্ত হয়ে প্রয়োজন আমরা চলে যাব। আমরা যদি আশ্বস্ত হই যে ইয়েস আমরা এই যে এই ব্যবস্থাগুলো নিচ্ছি, তোমরা এখন এটা শেষ করো এবং তোমরা নির্দিষ্ট দিনে এটা পেয়ে যাবা, আমরা চলে যাব। জুলাই অভ্যুত্থান পরবর্তী 2000 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই সচিবালয়ে আবার বাংলাদেশকে নিয়ে মজা লুটবে, এটা আমরা হতে দেব না। আমরা বলতে চাই সচিবালয়ে সহ বাংলাদেশের যেখানেই গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের আওয়ামী লীগের ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম, সেই সরকারের যে উদ্দেশ্য ছিল আগের সংস্কার, সেই সংস্কারকে তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে এবং তারা বিভিন্নভাবে নিজেদেরকে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছে আজকে যে তারা নানাভাবে ষড়যন্ত্র এবং দেশের পিছনে দেশের ষড়যন্ত্রে এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছে যে আজকে বাংলাদেশ আগামীর পথে যাওয়ার যে আমাদের পদযাত্রা সেটি নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই বর্তমান সময়ে আজকে সর্বোপরি ছাত্র জনতা সংগ্রামী যত আন্দোলনকারী এবং আমরা যারা বিপ্লবী ছিলাম তাদের আজকে সর্বসাকল্যে একটি মতামত যে এই আমলাতন্ত্রের অবসান ঘটাতে হবে, এদেরকে উৎখাত করাইতে হবে এবং দেশের স্বার্থে দেশের প্রয়োজনে এদের মধ্যে সংস্কার আনতে হবে। দোসরের বাচ্চারা, এদের প্রত্যেকটা ছেলে মেয়ে সব দেশের বাইরে, এদের প্রত্যেকটার ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, এরা বাংলাদেশের নাগরিক হতে পারে না। এরা রাষ্ট্রের আইন কানুন মেনে শপথ গ্রহণ করে এখানে সচিব হয়েছে, আমলা হয়েছে। তারা রাষ্ট্রের আইন কানুন ভঙ্গ করে, তারা শপথ ভঙ্গ করে, তারা এখানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কিন্তু মেনে নিব না। তাই আমরা বারবার আপনাদের কারণে আমাদের সংস্কারে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা বারবার আমাদের জুলাইকে হারাতে বসছি শুধুমাত্র আপনাদের স্বার্থের বলিদান হিসেবে। আমরা আগামীতে শেখ হাসিনা সরকারের ওই স্বৈরাচারের কোন দোসরদের এই বাংলায় জাকিয়ে বসতে দেব না ইনশাল্লাহ। প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা গড়ে ফিরতে চাই, বা যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমরা দুই একজন নেতৃস্থানীয় ব্যক্তি আমরা কর্মসূচিকে একটু হালকা করতে চেয়েছিলাম, বাট আমাদের সকল পর্যায়ের কর্মচারীদের পক্ষ থেকে এমন প্রেশার ছিল যে হালকা করার কোনো সুযোগ ছিল না, যার জন্য এবং সারা বাংলাদেশ থেকে আমার কাছে খুব ফোন আসতেছিল, ভিডিও বার্তা আসতেছিল যে সব জায়গাতেই আন্দোলন স্প্রেড করেছে এবং এটা আন্দোলন তারাও চালিয়ে যাবে, আমরাও চালিয়ে যাব। তারা আমাদের নির্দেশনা অপেক্ষা ছিল। আজকে এখন যেহেতু আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীদের যত সরকারি সেক্টর আছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি প্রত্যাহার না করব ততক্ষণ পর্যন্ত সমগ্র দেশে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। আজকে আমরা তো সরকারের সাবেক সচিব, আমরা আইনগতভাবেই বিভিন্ন কাজে সচিবালয়ে আসতে পারি, কিন্তু আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারের উচ্চ মহল থেকে আমার আজকে সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কি। আমি তো আন্দোলন করছি না, আমার
হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। সরকার যে ধরনের আইন করছে এটা হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না। আর আপনারা আরেকটা জিনিস জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যারা যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনো প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারি ইসরায়েলি বাহিনীর ওপর আবার বড় ধরনের হামলা হয়েছে। প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সোমবার জানিয়েছে, গাজা সিটির আল সুজাইয়া এলাকার আল মুনতার স্ট্রিটে অনুপ্রবেশ করা ইসরায়েলের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের বিরুদ্ধে একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। তাছাড়া কয়েকটি অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে 4 ইসরায়েলি সেনার একটি ফোর্সের উপর আঘাত হানেন তাদের যোদ্ধারা। কম্ব্যাট লাইনগুলো থেকে ফিরে কাসামের যোদ্ধারা আরও 2টি অভিযানের কথা জানিয়েছেন। প্রথম অভিযানটি হয় উত্তর গাজার বেইত লাখিয়ার আল কারা আল খামেসা এলাকায়। সেখানে ইসরায়েলি সেনাদের দুর্গ হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে আঘাত হানেন তারা। একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে বেশ কয়েকটি আল ইয়াসিন 105 প্রজেক্টাইল দিয়ে 2টি ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত করা হয়। হামলায় একটি ট্যাঙ্কে আগুন ধরে যায়। এর 4 দিন আগেও আল সুজাইয়ায় আল ইয়াসিন প্রজেক্টাইল দিয়ে ইসরায়েলের একটি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন কাসামের যোদ্ধারা। ওই সময় অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে ইসরায়েলি সেনাদের দুর্গ হিসেবে ব্যবহৃত একটি বাড়িতেও আঘাত হানেন তারা। হামলার পর যোদ্ধারা দেখতে পান ঘটনাস্থলে কয়েকজন সেনার খণ্ডিত টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর ক্লোজ রেঞ্জ থেকে হালকা অস্ত্র দিয়ে বাকি সেনাদের সঙ্গে তারা গোলাগুলিতে লিপ্ত হন। এই সময় ইয়াসিন প্রজেক্টাইল দিয়ে একটি মার্কাবা ট্যাঙ্কেও আঘাত করা হয়। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড সোমবার জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল মারি স্কুল এলাকার চারপাশে অবস্থান করা ইসরায়েলি সেনাদল এবং তাদের সামরিক যানগুলোকে লক্ষ্য করে বৃষ্টির মতো ভারী মর্টার শেল নিক্ষেপ করেছেন তারা। এরপর আহত যোদ্ধাদের উদ্ধার করতে স্মোক গ্রেনেড সহ একটি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করে। মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেড জানিয়েছে, আল সুজাইয়ার আকাশে নজরদারি মিশনে থাকা ইসরায়েলের একটি ইভো ম্যাক্স 4টি ড্রোন ভূপাতিত করেছেন তাদের যোদ্ধারা। ব্রিগেডসের তরফে সোমবার এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের এই সমন্বিত হামলা প্রতিরোধ গোষ্ঠীগুলোর শক্তিমত্তার বহিঃপ্রকাশ। দখলদার ইসরায়েলি বাহিনীর সেখানে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বলে যে খবর আসছে, এসব অভিযান তার সত্যতাকে আরো জোরালো করছে। ইয়েমেন থেকে ইহুদিবাদী ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার খবরে মঙ্গলবার ভোরে দখলীকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে বিপদ সংকেত বাজানো হয়। যেসব এলাকার অবৈধ বসতি স্থাপনকারীদের আশ্রয় কেন্দ্রে যাবার জন্য সতর্ক করা হয় সেগুলো হলো গিলগাল, শোমরন, আমিচাই, আচিতা, ইতামার, মোভোত, রাচেল, আদেই, আদ, কিদা, মাসুয়া, আর গামান, ইয়াফিত, রই, মলেহ, ইফরাহিম, হামরা, তোমার, গিতিত, বেকাউত, পেজাইল ও মেখোরা। 2 দিন আগেও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পশ্চিম তীরের দক্ষিণাংশ এবং জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় বিপদ সংকেত বাজানো হয়। ইয়েমেনিরা সাধারণত তেল আবিবের মতো কেন্দ্রীয় এলাকায় হামলা করে থাকেন। সম্প্রতি তাদের বেশ কয়েকটি হামলার কেন্দ্রবিন্দু ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। গাজা উপত্যকায় গণহত্যার জবাবে ইসরায়েলের আকাশকে বিদেশি এয়ারলাইন্সের জন্য অনিরাপদ করে তোলাই ছিল এসব হামলার লক্ষ্য। কিন্তু গত কয়েকদিনে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে অবৈধ বসতিগুলোকেও টার্গেট করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহর যোদ্ধারা। এদিকে বেশ কয়েকটি বিমান সংস্থার পথ অনুসরণ করে ব্রিটিশ এয়ারওয়েজ ও বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিতের মেয়াদ 31শে জুলাই পর্যন্ত বাড়িয়েছে। ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে সংস্থাটি। আরও যেসব বিমান সংস্থা ইসরায়েলে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে এদের মধ্যে রয়েছে এয়ার ফ্রান্স, ইবেরিয়া, এয়ার বাল্টিক, আইটিএ এয়ারওয়েজ, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, সুইস এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স, ইউরোউইক্স, রিয়ান এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া।
ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযান চালাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু প্রমিস 3 অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মুসাভি বলেন, তাদের নিজেদের। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।